শেখ মুজিব পরিবারের বিশেষ নিরাপত্তা বৈষম্যমূলক বলছে উপদেষ্টা পরিষদ। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ। জুলাই গণহত্যায় হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ। সাবেক 14 মন্ত্রী এমপির দেশ থেকে আদালতের নিষেধাজ্ঞা। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52, ভয়াবহ খাদ্য সংকটের মুখে 11 জেলার দুর্গতরা। সমন্বয়হীনতার কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। এবং বন্যায় বিপর্যস্ত কৃষি পুনরুদ্ধারে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কাজ শুরু। তৈরি হচ্ছে বিনামূল্যে বিতরণের বীজ চারা। স্থানীয় অফিসের ক্ষয়ক্ষতির তথ্য দেওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। সব নাগরিকের মানবাধিকার সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে পরিবেশ এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, জাতির পিতার পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তার বিধান রহিত করা হয়েছে। কেবল একটি পরিবারের জন্য এমন আইন বৈষম্যমূলক। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা চলে 2.5 ঘণ্টা ব্যাপী। পরে সংবাদ সম্মেলনে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করা হয়েছে। কেউ যাতে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা। এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। সার্ক অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হওয়া ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত এবং পাকিস্তানে টেস্ট জয়ী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। কালো টাকা সাদা করার রীতি বন্ধ, অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং হজের খরচ কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে সভায়। এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ, সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখবো। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। উপদেষ্টা বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বৈষম্যমূলক ছিল। আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেছেন নিহত রিহানের বাবা গোলাম রাজ্জাক। বৃহস্পতিবার দুপুরে দায়ের করা এই অভিযোগে গণহত্যায় উস্কানি দেওয়ায় 32 জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী গাজী এইচ তামিম। সাংবাদিকদের তিনি জানান, নিহত নাসির হাসান রিহানের বাবা গোলাম রাজা এ অভিযোগ আনেন। গত 5 আগস্ট রাজধানীর শ্যামলী রিং রোডে বিজয় মিছিলে নিহত হন রিহান। চায়না থেকে ফিরে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল। ওখানে বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে, আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন। সে কারণে সে সকল সাংবাদিক, মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 6 মন্ত্রী ও 8 সংসদ সদস্য সহ মোট 14 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ শামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রীরা হলেন জাহিদ মালিক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ,
হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান এবং কামরুল ইসলাম। নিষেধাজ্ঞা দেওয়ার সাবেক সংসদ সদস্যরা হলেন সলিম উদ্দিন তরফদার, সেলিম, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নূরে আলম চৌধুরী এবং জিয়াউর রহমান। বন্যা দুর্গত ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৪,৮০,৪৬৩ জন। আর পানিবন্দী রয়েছে ১০,৭২,৫৭৯টি পরিবার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। তিনি বলেন, ১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ৩,৪০৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া সিলেট জেলার বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে বলেও জানান আলী রেজা। হচ্ছে ৫২ জন, পুরুষ হচ্ছে ৪০, মহিলা ৫, শিশু ৭। এর মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৭ জন, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়ি ১, নোয়াখালী ৮, ব্রাহ্মণবাড়িয়া ১, লক্ষ্মীপুর ১, কক্সবাজার ৩ এবং মৌলভীবাজারে ১। মৌলভীবাজারে যে ২ জন নিখোঁজ ছিল তাদের একজনের মৃতদেহ পাওয়া গেছে, আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে ভয়াবহ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ জেলা। ফসলের পাশাপাশি ঘরে মজুদ ধান চালও নষ্ট হয়ে গেছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর কৃষিখাতে ক্ষতি হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। এদিকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত না করায় কুমিল্লার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সমন্বয়হীনতার কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রম। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন তানজিদ ভুইয়া। প্রলয়ঙ্করী বন্যার ছোবল এতটাই মারাত্মক যে নতুন করে আবাদ করার মতো কোনো পরিস্থিতি নেই গৃহস্থের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বন্যায় ফেনীর ৩০,৩৫০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট জমির প্রায় ৮০%। ক্ষতিগ্রস্ত জমির মধ্যে রয়েছে বীজতলা, আউশ ও আমন ধান, আদা, হলুদ, আখেত এবং শরৎকালীন সবজি। মাঠ পর্যায়ে কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ সহ সার্বিক তালিকা উচ্চ পর্যায়ে পাঠানোর কথা জানিয়েছে কৃষি বিভাগ। ক্ষতি কাটিয়ে কৃষক সমাজ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সে নিয়েও দাপ্তরিক আলোচনা হয়েছে। ১.৫ মাসের ব্যবধানে ফেনীতে তৃতীয় দফা বন্যায় ২ লাখেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানি তো টুয়ের উপরে উঠছে, বিছনা খাতা সম্পূর্ণ চলে গেছে, খালি পরনের কাপড় খালি আছে। ছেলে মেয়ে ৩ জন জ্বর, পাতলা পায়খানা পানির কারণে হয়েছে, বিষাক্ত পানির কারণে। নদ নদীর পানি বৃদ্ধিতে কুমিল্লার বেশিরভাগ উপজেলার অনেক এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। খাদ্য বাসস্থান সংকটে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ এলেও সঠিক দিক নির্দেশনার অভাবে তা দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। খাবার এবং হচ্ছে যে উড স্যালাইন অথবা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট যদি হয়, এটাই আমাদের জন্য এই মুহূর্তে বিশেষ সহায়তা হবে। দেশের দুর্যোগকালীন অবস্থায় আমরা চেষ্টা করি দেশের মানুষের সেবায় এগিয়ে আসার জন্য। মানুষের বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, মানুষকে উদ্ধার করা, এই সমস্ত কাজগুলো আমরা পরিচালনা করে থাকি। আমরা চাই যারা ত্রাণ নিয়ে আসেন তারা একটু লোকালের দিকে যান। বানভাসীরা জানান, রাস্তার পাশের বাসিন্দারা প্রচুর ত্রাণ সহায়তা পেলেও অপেক্ষাকৃত ভেতরে বসবাসকারী মানুষের ভাগ্যে তেমন কিছুই জুটছে না। দিন দিন আমাদের লজিস্টিক্স কমে যাচ্ছে। আপনারা ব্যক্তি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমাদেরকে লজিস্টিক্স সাপোর্ট দিয়ে যাবেন। আমরা প্রতিটি গ্রামে যাওয়ার জন্য তাদেরকে কিভাবে পুনঃসংস্কার করা যায়, এবং বন্যার্তর আমাদের কাদের বাড়ি ঘর কিন্তু কিছুই নাই। বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে উপজেলা প্রশাসন। বন্যার পানিও নামতে শুরু করেছে, এখন আমরা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছি। এই পরিস্থিতিতে এখন স্বাস্থ্য সেবার বেশি প্রয়োজন হবে। গত ২২ আগস্ট রাতে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে গোমতী নদী রক্ষা বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানব সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের কাছে। নিলয়, জেলার বর্তমান বন্যা চিত্র কি আমাদের জানাবেন? ফেনীতে ভয়াবহ বন্যার আজ 11তম দিন। এই 11তম দিনেও আমরা দেখেছি আসলে ফেনী শহরের অধিকাংশ ইউনিয়নে, আসলে ওয়ার্ড এবং কি বিভিন্ন ইউনিয়নে এবং দাগনভূঞা এবং সোনাগাজী উপজেলাও বেশ কিছু এলাকায় এখনো পানি রয়েছে। তবে আমরা এখানকার যে চিত্র বর্তমান, সে চিত্রটা আসলে গত কয়েকদিনের তুলনায় এখন কিছুটা জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা এখানকার যে প্রাণী সম্পদ দপ্তর, কৃষি অধিদপ্তর
এবং কি মৎস্য অধিদপ্তর সহ সড়ক ও জনপদের যে সকল আসলে ক্ষতি দপ্তরগুলো রয়েছে, এইসব দপ্তরগুলো থেকে আসলে অনেক তথ্য আমরা পেয়েছি। সেই তথ্যগুলো আসলে এই জেলার আসলে যে চিত্র সেটি কিন্তু প্রায় 1400 থেকে 1500 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলেও আমরা এমন একটি তথ্য পেয়েছি। তবে এখানকার যে তথ্যগুলো আসলে সেটিগুলো এখনো পরিপূর্ণ রূপে কিন্তু নিতে পারেনি। এর কারণ হচ্ছে অনেকগুলো অঞ্চলে অনেকগুলো নিম্ন অঞ্চলগুলো এখনো প্লাবিত থাকায়। তবে আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের 18 নম্বর ওয়ার্ডে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখনো আসলে সড়কে পানি রয়েছে। আপনাকে বলে রাখি যে এখানকার যে চিত্র আসলে সেটি আমরা যে কৃষি খাতের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমাদের কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ একরাম উদ্দিন জানিয়েছেন যে কিছু এলাকায় এখনো যে পানি থাকায় তারা আসলে পুরোপুরি যে ক্ষতি সেটি কিন্তু নিরূপণ করতে পারেনি। তবে জেলার 30,325 হেক্টর জমির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া 1,865 হেক্টর আমনের বীজতলা, 26,000 হেক্টর আমন, 1,854 হেক্টর আউশ আবাদকৃত, 525 হেক্টর শরৎকালীন সবজি সহ প্রায় এই কৃষি খাতে 451 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এছাড়া শুধু কৃষি খাতে নয়, মৎস্য খাতেও প্রায় 400 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং কি প্রাণী সম্পদ দপ্তরে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য ফেনী থেকে। নিলয়, আপনাকে ধন্যবাদ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কৃষির পুনরুদ্ধারে কাজ শুরু করেছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষককে বিনামূল্যে বীজ চারার পাশাপাশি বিভিন্ন উপকরণের খরচও দেওয়া হবে। সে কারণে পানি নেমে যাওয়ার পর উপজেলা কৃষি অফিসে ক্ষয়ক্ষতির তথ্য দিতে কৃষকদের পরামর্শ দিয়েছেন গবেষকরা। এছাড়া কৃষক পর্যায়ে কৃষি প্রণোদনা নিশ্চিতের সরকারি তদারকির আহ্বানও জানান তারা। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কৃষি, ডুবেছে ফল ফসল সবজির মাঠ। বন্যায় চট্টগ্রামে 58,491 হেক্টর, কক্সবাজারে 13,162, নোয়াখালীতে 43,601, ফেনীতে 38,074 ও লক্ষ্মীপুরে 41,417 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে আমনের বীজতলা ছিল 14,441 হেক্টর, আবাদকৃত আমন ছিল 1,30,544, বোনা আমন ছিল 3,240 হেক্টর জমিতে। এছাড়া 25,891 হেক্টর জমিতে আউশের আবাদ এবং অবশিষ্ট জমিতে বিভিন্ন সবজির চাষ করা হয়েছিল। বন্যা কবলিত এলাকাগুলোতে এভাবেই বিপর্যস্ত হয় কৃষি ও কৃষক। ধান, গম, তারপরে পাট, এইসব জিনিস নষ্ট হয়েছে। এখনকার সিজনে সবজি সব বেশি গেছে, ওই সাইডে সম্পূর্ণ সবজি চাষ করে। বন্যা পরবর্তী সময়ে কৃষকদের বীজ ও চারা বিনামূল্যে সহায়তা দিতে কাজ শুরু করেছে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। তারা বিভিন্ন প্রকার ধানের চারা ও শীতকালীন বিভিন্ন সবজির চারা উৎপাদন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেবে। তাদের কাছে এখন কিন্তু বীজ নাই, সার নাই, অর্থনৈতিক অবস্থা খারাপ। আমরা যেটা চিন্তা করছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অথবা ডিএর মাধ্যমে হেল্প নিয়ে আমরা চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় দেখা যাবে যে উইন্টার সিজনে ইরিগেশনের জন্য টেকনিক লাগবে, অথবা জমি তৈরি করার জন্য তার পাওয়ার টিলারের খরচ আছে। এই টোটাল জিনিসগুলো সাপোর্ট কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আমরা চিন্তা করছি। আর কৃষিতে প্রণোদনা দিয়ে মাঠ পর্যায়ে তদারকি না করলে কৃষক সুফল থেকে বঞ্চিত হবে বলেও মনে করছেন কৃষি গবেষকরা। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের নেটওয়ার্ক কিন্তু একদম ঢাকা থেকে বড় অফিস থেকে এক রুট লেভেল পর্যন্ত আছে। এই মাধ্যমে যদি তারা কৃষকের পর্যায়ে যদি তাদের তত্ত্বাবধানটা বাড়িয়ে দেয় এবং প্রণোদনাগুলো তাদের কাছে এনশিওর করে যে কৃষকের কাছে পৌঁছলে কিনা তদারকি করে, তাহলে কিন্তু কৃষক লাভবান হবে এবং তারা কৃষিকাজে ফিরে এসে আমাদের দেশে অর্থনৈতিক আবার চাকাকে সচল করতে পারবে। বন্যায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার আমন ধানের বীজতলা, নষ্ট হয়েছে রোপা আমনের ক্ষেত। এ ধাক্কা সামলাতে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবারও আমন ধানের চারা রোপণের পরামর্শ দেন কৃষি গবেষকরা। লেট হলেও আমন ধান লাগাতে পারবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে আটকে পড়েছে শুল্কমুক্ত সুবিধায় সাবেক সংসদ সদস্যদের আনা কয়েক ডজন বিলাসবহুল গাড়ি। তবে এগুলো বন্দরে আসার আগেই সংসদ বিলুপ্ত হওয়ায় শুল্ক ছাড় পাচ্ছেন না আমদানিকারকরা। এ অবস্থায় 1 কোটি টাকা আমদানি করা এসব গাড়ি ছাড়াতে শুল্ক গুনতে হবে অন্তত 6 কোটি টাকা।
চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। দ্বাদশ সংসদের সদস্যদের নামে শুল্ক সুবিধার আওতায় ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা 50টি বিলাসবহুল গাড়ি, যার মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগন সহ বিভিন্ন মডেলের 4000 সিসি ইঞ্জিন ক্যাপাসিটির গাড়ি। জানা গেছে সদ্য বিলুপ্ত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং সাবেক এমপি তোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সৈয়দ সাইদুল হক সুমন, চিত্রনায়ক ফেরদৌস ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ অন্যরা গাড়িগুলোর ক্রেতা। তবে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে দেয়ায় বাতিল হয়ে যায় গাড়িগুলোর শুল্কমুক্ত সুবিধা। কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্কমুক্ত সুবিধার আওতায় এসব গাড়ি আনা হলেও সংসদ বিলুপ্ত হওয়ায় সেই সুবিধা আর পাওয়া যাবে কিনা জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা পেলে তা জানা যাবে। শুল্কমুক্ত সুবিধা পাবে কিনা সে বিষয়ে সদয় সিদ্ধান্তের জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ড একটি পত্র প্রেরণ করেছি এই মাসের 21 তারিখে। সেই চিঠির জবাব পাওয়ার পরে সেই চিঠির আলোকে জাতীয় রাজস্ব বোর্ড নির্দেশনার আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদ বিলুপ্ত হওয়ায় শুল্কমুক্ত সুবিধায় গাড়িগুলো খালাসের সুযোগ নেই বলে জানান এই সিএনএফ নেতাও। এনবিআর থেকে পারমিশন নিয়ে এসে এটার যেহেতু একটা ব্যত্যয় হয়েছে, উনি যেই কাগজটা সাবমিট করে এটা ছাড়াতে চান সেটা তো এখন আর বৈধ নেই। সুতরাং যদি এনবিআর থেকে পারমিশন নিয়ে এসে তিনিও গাড়িটা নিতে চান, এটার জন্য যথাযথ যা শুল্ক করা সেগুলি পরিশোধ করে নিয়ে যেতে চান, নিতে পারবেন। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসব গাড়ির ছাড়পত্র দেওয়া হবে। এখনো পর্যন্ত অনেক দামি গাড়ি, বিলাসী গাড়ি আমাদের এখানে আছে, সেটা আমাদের আগের এমপি মহোদয়েরও হতে পারে বা অন্যান্য ব্যবসায়ীদেরও হতে পারে। তবে সেটা আমরা জানতে পারবো যে কাস্টমস থেকে ডকুমেন্ট সাবমিশনের পরে, এবং কাস্টমস বা এনবিআর কর্তৃক যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেগুলো ছাড়করণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। সংসদ সদস্যদের গাড়ি কেনায় শুল্ক মওকুফ সুবিধা দিয়ে গত 15 বছরে 5147 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে আমরা দেখে নেব আজকের পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, যেখানে বেঁচে থাকাই দুঃসহ যন্ত্রণার, বন্যায় মৃত্যু বেড়ে 52, ফেনীতে 17 জন। সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয়। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। দৈনিক ইত্তেফাক, গুমের অপসংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা, কমছে পানি, বাড়ছে দুর্ভোগ, অবশেষে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর বাংলাদেশের। সমকাল শিরোনাম করেছে, হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে টিপু মুন্সি, 2-3 সপ্তাহের মধ্যে রোডম্যাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার। শত শত পরিবার আজও আছে অপেক্ষায়, গুম প্রতিরোধে আইন করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ প্রতিদিন, সংবিধান পুনর্লিখন জরুরি, প্রধানমন্ত্রী 2বারের বেশি নয়, আলোচনায় সংস্কার, নির্বাচন। চারদিকে পচা দুর্গন্ধ, অচেনা বসত ভিটা, কালো টাকা সাদা করা বন্ধ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময় কাল। যুগান্তর, আশ্রয়কেন্দ্র থেকে ফিরছে মানুষ, গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনের স্বাক্ষর, কর্তাদের পকেটে 30 ভাগ। দেশ রূপান্তর, নিখোঁজ 416 জনের অপেক্ষায় স্বজনরা, কালো টাকা আর সাদা করা যাবে না,
কমছে পানি, মিলছে লাশ, জাগছে ক্ষত। বৈঠকের পর স্বস্তি বিএনপিতে। মহাশক্তির দুদক যেভাবে শক্তিহীন। বণিক বার্তা। বণিক বার্তার শিরোনাম করেছে পাকিস্তানের মাঠে সিরিজ জয়ের হাতছানি, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। বছরে ১,৪০০ কোটি টাকা আয়ের প্রাক্কলন, ৬ মাসে আয় হয়েছে ৩৭ কোটি। দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার শিরোনাম করেছে ভিকটিম পিন পয়েন্টস ডিজিএফআই ডিটেনশন সেন্টার। বাংলাদেশ সায়েন্স ইউএন ট্রেটি। No BNP and Jamaat alliance exist now. Gov to take reform ideas from parties. আজকের পত্রিকাগুলোর আমরা শিরোনাম দেখে নিলাম। সব পত্রিকায় একটা শিরোনাম আছে, সেই শিরোনামটা হচ্ছে যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর বাংলাদেশের, বা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এটা সব জায়গায় আছে। এই সম্পর্কে আপনার কাছে একটু জানবো। এটি একটি বহুল প্রতীক্ষিত এবং আমাদের প্রেক্ষাপটে এটি খুব প্রত্যাশিত একটি বিষয় ছিল। তো দুঃখের সাথে বলতে হয় বিভিন্ন সময় রাজনৈতিক সরকারগুলো ইচ্ছাকৃতভাবেই এই ধরনের বিষয়ে পদক্ষেপ নেয়নি। বিশেষ করে সদ্য সাবেক অতীত সরকার, তারা গত 15 বছরে যে কাজটি করেছে, কোনো মানুষ অপরাধী হলে বা সরকার বিরোধী হলে, সেটা রাজনৈতিক বিরোধী হোক, যে কোনো আঙ্গিক থেকেই, তার জন্য প্রচলিত আইন আছে, অনেক ব্যবস্থা আছে। কিন্তু যেটি ঘটে আসছে গত 15 বছরে, যেটি ঘটেছে যে হঠাৎ করে একজন মানুষকে তার বাড়ি থেকে, রাস্তা থেকে, যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো একটা ইউনিটের পরিচয় তুলে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো তার স্বজনরা মনে করছেন যে কোনো অপরাধে হয়তো তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে কোর্টে তোলা হবে, কোর্টের মাধ্যমে প্রয়োজনে কারাগারে পাঠানো হবে, একটা বিচার প্রক্রিয়ার মধ্যে যাবে। কিন্তু আমরা দেখেছি যে গত 15 বছরে তুলে নিয়ে যাওয়ার পরে সেটি আর কেউ, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বিভাগ, কোনো ইউনিট স্বীকার করে না। তখন থেকে ধরে নেওয়া হয়, কোর্টেও পাওয়া যায় না তাকে, মানে বিচারের মুখোমুখিও না, ধরে নেওয়া হয় যে গুম করা হয়েছে। এইভাবে 6 শতাধিক মানুষ গত 15 বছরে গুম হয়েছেন, যাদের পরিবারগুলোর জন্য সত্যিকার অর্থেই দুর্বিষহ সময়। এই যন্ত্রণাটা বোঝানো যায় না। একটা সন্তান যখন গুম, তার মা বাবা বুঝতে পারছেন না যে তার সন্তান বেঁচে আছেন না মারা গেছেন। এর চেয়ে কষ্ট, প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটি সেকেন্ড অপেক্ষার প্রহর গোনা। একজনের সন্তান মারা গেছেন যদি চোখের সামনে দেখেন বা মা বাবা জানেন, তারা কিন্তু সেখানে একটা পরিসমাপ্তি থাকে যে আমার সন্তান নাই, মারা গেছেন। কিন্তু আছে কি নাই, এই ডিলেমার মধ্যে দিনের পর দিন, বছরের পর বছর পার করা, এটা সত্যিকার অর্থেই ভিন্ন রকম কষ্ট। এরকম আরও 158 জন, আমরা জানি যে একটি সংগঠন, মায়ের ডাক নামে একটি সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করছে, এই গুম বিরোধী তথ্য নিয়ে তারা কাজ করছে। তো তাদের দাবি, তাদের তালিকা অনুসারে এখনও, গতকালও তারা 158 জনের একটা তালিকা জমা দিয়েছেন সরকারের কাছে, যেই 158 জনকে খোঁজ পাওয়া যাচ্ছে না এখনও। আর এরই মধ্যে এই সরকার পতনের পর বেশ কয়েকজন খুব পরিচিত ব্যক্তিসহ বেশ কিছু মানুষ কিন্তু ফিরে এসছেন, যেটা খুব জনশ্রুতি আছে, আয়নাঘর নামে, সেই আয়নাঘর থেকে ফিরে এসছেন। সুতরাং মানুষের সাজার জন্য এই যে প্রক্রিয়াটা চলছিল, এই প্রক্রিয়াটা বন্ধের জন্য একটি অরাজনৈতিক সরকার ভালো পদক্ষেপ নিতে পারেন আমি মনে করি। সেই বিবেচনায় আমি বলবো যে এই সরকারের, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় এবং সাহসী পদক্ষেপ এই আন্তর্জাতিক গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করা। এখন যেটি হবে, এর মাধ্যমে 75টার মতো দেশ, জাতিসংঘের অধীনে এই সংস্থা, এখানে 75টার মতো দেশ যুক্ত আছে। তো এখন একটি আন্তর্জাতিক কারিকুলাম, আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে দিয়ে এর বিচার করা যাবে, আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে। সুতরাং এটি নিঃসন্দেহে একটি ভালো পদক্ষেপ। আমরা আরেকটা শিরোনাম দেখেছি, কয়েকটা পত্রিকায় এই শিরোনামটা করেছে যে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। হ্যাঁ, বন্যা তো শেষ হয় নাই, কাজেই শিরোনাম ছোট হয়ে আসছে, বাট শিরোনামহীন হয় নাই এখনও বন্যা। আমরা জানি দেশের 12 জেলায়
অর্ধ কোটিরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত ছিলেন। তো সেখান থেকে পানিটা নেমে যাচ্ছে, যদিও খুব ধীর গতি বন্যার পানি নামাও। গতকাল পর্যন্ত সবশেষ যে আপডেট আমরা জেনেছি যে 52 জন এরই মধ্যে মারা গেছেন এই বন্যায়। এর মধ্যে শুধুমাত্র একটা জেলাতেই, ফেনীতেই 17 জন। এবং এবারের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বিধ্বস্ত জেলা ছিল আপনার ফেনী। সেখানে নিচু এলাকাগুলোতে এখনও পানি জমে আছে এবং পানি যে সমস্ত এলাকা থেকে নেমে গেছে সেই জায়গাগুলোতে আপনার এখন যে জটিলতাটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে আপনার পুনর্বাসনের যে ব্যবস্থা। ঘর বাড়ি, তৈজসপত্র, সংসারের সামগ্রী সব কিছুই নাই হয়ে গেছে, মানুষের ভেসে গেছে, নষ্ট হয়ে গেছে। সুতরাং সবাইকে একেবারে শূন্য থেকে শুরু করতে হচ্ছে, এই একটা ব্যাপার। আর আমরা জানি স্বাভাবিকভাবেই যে বন্যার পানি নামার পরেই কিছু পানিবাহিত কিছু রোগ ব্যাধির একটা প্রাদুর্ভাব হয় সব সময় সব জায়গাতেই। তো সেইটাও শুরু হয়ে গেছে, আমরা খবর পাচ্ছি। তো এখন যে অবস্থা, যে এই আমরা সারা দেশ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা আশা করব যে সেই অবস্থাটা অব্যাহত থাকবে এবং বন্যার্তদের পুনর্বাসনে সবাই, ছাত্র জনতা সবাই এগিয়ে আসবেন। তাছাড়া তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সত্যিই কষ্টকর হবে। ওকে সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর শেখ মুজিব পরিবারের বিশেষ নিরাপত্তা বৈষম্যমূলক বলছে উপদেষ্টা পরিষদ। গুম বিরোধী আন্তর্জাতিক সনদের স্বাক্ষর করল বাংলাদেশ। জুলাই গণহত্যায় হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ। সাবেক 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52, ভয়াবহ খাদ্য সংকটের মুখে 11 জেলার দুর্গতরা। সমন্বয়হীনতার কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। এবং বন্যায় বিপর্যস্ত কৃষি পুনরুদ্ধারে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কাজ শুরু। তৈরি হচ্ছে বিনামূল্যে বিতরণের বীজ চারা, স্থানীয় অফিসে ক্ষয়ক্ষতির তথ্য দেওয়ার আহ্বান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগের সংবাদ দেখবেন এক নজরে দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।